হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে স্বাগতম আমাদের এই ভিডিওতে। স্যার আমরা আপনার কাছে জানতে চাই, আমরা শুনেছি আপনি ব্রাজিলের সমর্থক এবং কট্টর সমর্থক হিসেবে আমরা জানি। সো আপনার কাছে এই ব্রাজিল টিম নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু? আহ, কট্টর সমর্থক না, কিন্তু সমর্থক। আর ব্রাজিল একটা ভালোবাসার নাম। আর এই ব্রাজিল নিয়ে আসলে কথা বলতে গেলে একটু ভিন্নভাবে কথা বলতে হবে। আহ, ব্রাজিল বরাবরই একটা শক্তিশালী দেশ, অন্তত বিশ্ব ফুটবলে। এবারের বিশ্বকাপের কথা যদি বলি, প্রথম ম্যাচ মরক্কোর সাথে 1-1 গোলে ড্র হয়েছে। ড্রর থেকে বড় কথা, ব্রাজিলের খেলার ধরনটা আমার নিজেরও পছন্দ হয়নি। ঠিক আছে, তো ব্রাজিলের এই দলটায় যথেষ্ট দুর্বলতা আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু আবার একটা পজিটিভ বিষয় হচ্ছে যে ব্রাজিলের যে কোচ কার্লো আনচেলত্তি, আমি বিশ্বাস করি যে এই ব্রাজিল দল যদি সময় পায়, অর্থাৎ যদি আগামীকালকে হাইতির সাথে ম্যাচ, আমি বিশ্বাস করি কালকে ব্রাজিল কমফোর্টেবলি উইন করবে। এবং নেক্সট ম্যাচ স্কটল্যান্ডের সাথে, সেইখানেও আমার বিশ্বাস ব্রাজিল ইজিলি উইন করবে। দুইটা জয় যদি ব্রাজিল গ্রুপ পর্বে পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা মেন্টালি বুস্ট আপ হবে। এবং নকআউট স্টেজ থেকে আমার ধারণা নেইমারকে ব্রাজিল পুরোপুরি পাবে। সেই ক্ষেত্রে ব্রাজিল কিন্তু আমার মনে হয় ভালো করার একটা পসিবিলিটিস আছে, একেবারে যে উড়ায় দেয়া যাবে তা না। আর এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল 6-এ আছে। আমি জানি যে ব্রাজিল বাকি দলগুলোর মতো অতটা শক্তিশালী পর্যায়ে নাই, কিন্তু মোমেন্টাম বলে একটা বিষয় আছে। যদি ব্রাজিল তারপরে দুইটা ম্যাচ জিততে পারে, সেক্ষেত্রে মোমেন্টামটা যদি চলে আসে, এবং যেহেতু কার্লো আনচেলত্তি তাদের ডাগ আউটে আছে, আমার মনে হয় পসিবিলিটিস একেবারে উড়াই দেওয়া যায় না। স্যার আপনি হাইতির সম্ভাবনা তো একদম উড়িয়ে দিতে পারেন না। আমরা খুব রিসেন্টলি দেখেছি 1974 সালের পরে সম্ভবত 2026 বিশ্বকাপে হাইতি এত দীর্ঘ প্রায় 60 বছর পরে তারা বিশ্বকাপে চান্স পায় এবং তারা আগের ম্যাচে স্কটল্যান্ডের সাথে 1-0 গোলে তারা জয় পায়। তাদের দলে রয়েছে না, 1-0 গোলে হারছে স্কটল্যান্ড। 1-0 মানে গোলে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হারছে। 1-0 গোলে হেরেছে। সো তাদের প্রত্যাশা কিন্তু না, বিশ্বকাপ। আমি এগ্রি, আপনার সাথে এগ্রি করি। হাইতি যথেষ্ট ভালো দল। সোফার অ্যাজ আই নো, হাইতি 52 বছর পরে বিশ্বকাপে খেলতে আসছে। কনকাকাফ অঞ্চল থেকে তারা আসছে। আর হাইতির একটা পজিটিভ বিষয় হচ্ছে তাদের তো হারানোর কিছু নাই। ধারণা কিছু। ঠিক আছে, তার মানে তারা তাদের সব কিছু উজাড় করে দিয়ে খেলবে, এটা একটা পজিটিভ বিষয়। আর প্রস্তুতি ম্যাচের কথা যদি আমি বলি, আমি যতটুকু দেখছি নিউজিল্যান্ডকে তারা 4-0 গোলে হারাইছে ইয়েস। ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচে। নিউজিল্যান্ড কিন্তু ইরানের সাথে 2-2 গোলে ড্র করছে। ইরান এশিয়ার অন্যতম পরাশক্তি। এবং এবং হাইতির অন্যতম একটা সেন্টার ফরওয়ার্ড হচ্ছে নাজন, যে কিন্তু অপ্রতিরোধ্য এবং খুব দ্রুত সময়ে সে যথেষ্ট কিন্তু বল যথেষ্ট নিয়ে ভালো। এবং ডিবক্সে ব্রাজিলের ঢোকার সম্ভাবনা বেশি। অন্যতম একটা দুর্বল জায়গা এই বিশ্বকাপে হইতেছে ব্রাজিলের ডিফেন্স। কারণ ব্রাজিল কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ব্রাজিলের যারা মূল ডিফেন্ডার তারা কিন্তু এবারে বিশ্বকাপে, বিশেষ করে আমি যদি রাইট ব্যাকের কথা বলি, তারা কিন্তু নাই। দেখেন শুরু থেকেই তারা রাইট ব্যাক হিসেবে যাদের চিন্তা করছে, বিশেষ করে দলের সুযোগ পেলে ওয়েসলি কিন্তু প্রস্তুতি ম্যাচে ইনজুরি হয়েছে, আর খেলতে পারলো না। এটার মিলিতাওকে চিন্তা করা হয়েছিল, ব্রাজিলিয়ান সুপারস্টার রিয়াল মাদ্রিদে খেলে, সেও খেলতে পারলো না। তো সব কিছু মিলে কিন্তু রাইট ব্যাকে ব্রাজিলের অনেক বড় একটা দুর্বলতা আছে। প্রায় 36 বছরের বেশি বয়স সম্ভবত ড্যানিলোর, সেই হইতেছে একমাত্র রাইট ব্যাক। আরও মজার বিষয় হইতেছে, ওয়েসলির পরিবর্তে ব্রাজিল ডাকলো এডারসনকে। এডারসন পিওর মিডফিল্ডার। তার মানে এবং ব্রাজিলের 26 সদস্যের দলে অফিসিয়ালি রাইট ব্যাক শুধুমাত্র একজন, দানিলো, যে আবার তার নিজের ক্লাবে একাদশেই সুযোগ পায় না। কিন্তু কার্লো আনচেলত্তি তারা দলে নিছে। এখন কেন নিছে এটা কার্লো আনচেলত্তি ভালো বুঝবে স্যার নিশ্চয়ই, আমি কার্লোর থেকে বেশি বুঝি না। বাট ইন জেনারেলি এই জায়গাটায় যারা ব্রাজিল ফ্যান তাদের সবারই একটা আপত্তি যে দানিলো কিভাবে দলে চান্স পায়। জি স্যার, এটা আমারও একটা প্রশ্ন এবং আরেকটা কথা আমি না বললেই নয়। ডন কার্লো আনচেলত্তি, যাকে নিয়ে ফুটবল সমাজে আমরা যারা নিয়মিত খেলা দেখি তাকে নিয়ে একটা প্রবাদ বাক্য রয়েছে যে ডন কার্লো আনচেলত্তি যেখানে থাকে সেই টিমে মূলত 22 জন খেলে 11 জনের বদলে। কারণ আনচেলত্তির একটা মাইন্ডসেট গেম হচ্ছে, তিনি ফুটবলারদের এমনভাবেই গড়ে তোলেন যেন তারা উইন মেন্টালিটি নিয়ে খেলতে পারে না। কিন্তু আগের বার যখন আমরা দেখেছি মরক্কোর সাথে ব্রাজিল হোঁচট খায়, তখন কিন্তু সংবাদ সম্মেলনে ডন কার্লো আনচেলত্তি বলেছিলেন ধৈর্য ধরো। সো আমরা কিন্তু বহু ম্যাচে তাকে দেখেছি 4-3-2-1 ফরমেশনে খেলতে অথবা 4-3-3 ফরমেশনে খেলতে। আপনার কাছে আগামীকালের ফরমেশন কেমন মনে হয়, কেমন হতে পারে ব্রাজিলের ফরমেশন? আসলে কার্লো আনচেলত্তির এই ফরমেশন নিয়ে এখন পুরো ব্রাজিলেরও একটা জাতীয় ন্যাশনাল কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, কার্লো আপনি দেখেন দায়িত্ব নিছে অলমোস্ট 1 বছর। এই 1 বছরে কিন্তু কার্লো স্পেসিফিক কোনো ফরমেশনে খেলায়নি। সে কিন্তু ম্যাচ ভিত্তিক ফরমেশন চেঞ্জ করে।
যেমন আমি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর দিকে তাকাই বা তার আগের ম্যাচগুলোতে ম্যাক্সিমামই ব্রাজিল কিন্তু 4-2-4 ফরমেশনে খেলাইছে, 4 জন ফরওয়ার্ড দিয়ে খেলাইছে। কিন্তু এই ম্যাচগুলোতে ভালো রেজাল্ট না আসায় আমরা কিন্তু পরে দেখছি সে 4-3-3-তে গেছে। তো কালকের ম্যাচে যে আসলে কোন ফরমেশনে যাবে এটা আসলে বলা খুবই কঠিন। এখানে প্রেডিকশন করা যায় ডন কার্লো আনচেলত্তি তার অধিকাংশ ম্যাচগুলোতে তিনি মূলত সেন্টার মিডকে তিনি সবচেয়ে শক্তিশালী ব্লক হিসেবে গড়ে তুলছেন এবং ব্রাজিলের বর্তমান সময়ের যে অন্যতম সেরা মিডফিল্ডার গুইমারেস এবং তিনি কিন্তু অনবদ্য তার ফর্মে, কিন্তু গত ম্যাচে সে ছন্দবদ্ধ না থাকলেও আশা করা যায় আগামী ম্যাচে আমরা ব্রুনো গুইমারেস এবং লুকাস পাকুয়েতার যে একটা সম্মিলিত মিলনে ডন কার্ল আনচেলত্তি তিনি তাদেরকে অবশ্যই কাজে লাগাবেন। যেহেতু আনচেলত্তির ফরমেশনের একটা গুরুত্বপূর্ণ ফরমেশন হচ্ছে মিডফিল্ড, তিনি মিডফিল্ড সেফ দিয়ে কাউন্টার অ্যাটাকে বিলিভ করেন, যেটা আমরা বিগত ম্যাচগুলোতে আমরা দেখে আসছি। না, এটা হতে পারে, তবে আমি মনে হয় যে এক্ষেত্রে ব্রাজিলের কিছু প্লেয়ার আছে যে প্লেয়ারগুলোতে ব্রাজিলের কিছু ইস্যু আছে, যে বিশেষ করে আমি দেখছি লাস্ট ম্যাচগুলোতেও আপনার যে নাম্বার 9 বা স্ট্রাইকারের যে জায়গায় ইগোর থিয়াগো যে মিসগুলো করছে এটা খুবই দৃষ্টিকটু। ঠিক আছে, সেই ক্ষেত্রে কালকের ম্যাচে আমার ধারণা ম্যাথিউস কুনহা খেলবে। এনরিকে সোফার অ্যাজ আই মানে নো বা আমার যেটা মনে হয় যে কার্লো একটু মনে হয় কম পছন্দ করে এনরিকের একটা ইস্যু আছে, সে পাস কম দেয়, যে জিনিসটা কার্লো আনচেলত্তি কম পছন্দ করে। সেই জায়গায় কুনহার খেলার সম্ভাবনাটা বেশি। আর মিডফিল্ড যদি নিয়ন্ত্রণ করতে না পারে সেক্ষেত্রে আরেকটা বড় সমস্যা আমি মনে করি ব্রাজিল দলের যেটা মেইন সমস্যা, সে যে ব্রাজিল এজ এ টিম কেন যেন খেলছে না এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি। আপনি আর্জেন্টিনার দিকে তাকান, আর্জেন্টিনার মনে হয় যে 10টা খেলোয়াড় তারা সবাই মেসির জন্য খেলে, যার কাছেই বল যায় তাদের আলটিমেট টার্গেট থেকে বলটা আমরা মেসিরে পাস দিই, মেসি একটা গোল করুন। ঠিক আছে, বাট ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখানোর এক ধরনের প্রবণতা দেখা যায়। স্যার, আপনি যেটা বলেছিলেন যে আমি একটু অ্যাড করতে চাই, ব্রাজিলের বর্তমানে সবচেয়ে যাকে আমরা ভালো প্লেয়ার দেবো সে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু প্রবলেমটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র তিনি ক্লাবে যেভাবে সতীর্থ থেকে বল পান, মিডফিল্ড থেকে যেভাবে বল পাস দেওয়া হয়, ব্রাজিল টিমের একটা প্রবলেম হচ্ছে মিডফিল্ড থেকে সেভাবে বল আসে না। এক্স্যাক্টলি। আরেকটা যে পয়েন্ট, রাফিনহাকে দেখেছি আমরা, সে বার্সেলোনা টিমে এসে অনবদ্য খেলে এবং তাকে মূলত বার্সেলোনার অন্যতম সেরা প্লেয়ার বলা হয়, কিন্তু নিজেকে কিন্তু তিনি তুলে ধরতে পারেন নাই গত এখানে কিন্তু ভিনিসিয়াসের থেকে রাফিনহার অবস্থা বেশি খারাপ। ভিনিসিয়াস কিন্তু লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলছে, আমার দৃষ্টিতে ভিনিসিয়াস ভালো খেলছে লাস্ট ম্যাচে, সে একটা গোলও করছে এবং চান্স ক্রিয়েট করছে। বিশেষ করে রাফিনহাকে সে যে ক্রসটা দিল, রাফিনহা অসম্ভব বাজে খেলছে আমার দৃষ্টিতে। বার্সার রাফিনহা আর ব্রাজিলের রাফিনহার মধ্যে কোনো মানে মিলই নাই। সেই জায়গায় আমার মনে হয় লুইস এনরিকে ফার বেটার পারফর্ম করছে সেকেন্ড হাফে নেমে। আরেকটা প্লেয়ার ব্রাজিল কেন তাকে শুরু থেকে খেলাইতেছেন আমি জানি না, ড্যানিয়েলো সান্টোস বোটাফোগো থেকে আসছে। ঠিক আছে, অনেকটা কামাভিঙ্গার মতো সে দেখতে। আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারটাকে যদি কার্লো আরেকটু বেশি সুযোগ দেয় সেক্ষেত্রে ব্রাজিলের মিডফিল্ড আরো অনেক বেশি শক্তিশালী হবে। ব্রাজিলের স্যার একটি সবচেয়ে দুর্বলতা হচ্ছে এই বিশ্বকাপে যে ব্রাজিলের যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোল স্কোরার বিশ্বকাপে নেইমার তিনি অনুপস্থিত এবং তার অনুপস্থিতিতে আমরা হারে হারে টের পাচ্ছি। এবং আপনি যেটা বলেছিলেন যে নকআউট বা 16-এ নেইমারের আসার একটা সম্ভাবনা আছে। সো মেসি এবং নেইমারের মধ্যে যে পার্থক্যটা আমরা বেসিক পার্থক্য দেখতে পাই, যে আর্জেন্টিনা টিমে তারা যখন খেলেন তখন তারা টিম ওয়ার্ক হিসেবে খেলে, তখন মেসি কেন্দ্রিক তারা পুরো মাঠটাকে ফরমেশন ওয়াইজ সেখানে বিভক্ত করেন এবং মেসির কাছে বল দেওয়ার একটা প্রবণতা থাকে। এবং আমরা গত ম্যাচে 17 মিনিটে দেখেছি সেখানে ডিপল খুব চমৎকারভাবে একটি দুর্দান্ত একটা পাস দেয়। এখন ব্রাজিল টিমে যদি মিডফিল্ড থেকে এভাবে বল আসে, পাকুয়েতা তিনি যদি রাফিনহাকে দেন, অথবা রাফিনহার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে খুব দ্রুত বল নিয়ে উইঙ্গার ব্লক ভেঙে ফেলতে পারেন এবং তিনি যদি বার্সেলোনার মতো ওই পজিশনে খেলতে পারেন, আমার মনে হয় আগামীকালের ম্যাচটা ব্রাজিল 2-0 গোলে জিততে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় স্যার? আমার কাছে মনে হয় ব্রাজিল কালকে মিনিমাম 4-0 গোলে জিতবে, এটা আমার ধারণা। ঠিক আছে, আমি বিশ্বাস রাখি। আর আরও একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে আগেও বলেছি যে এই ব্রাজিল যদি হাইতি এবং স্কটল্যান্ড যদি পরপর 2টা ম্যাচে জিততে পারে, তারা কিন্তু আস্তে আস্তে তাদের কনফিডেন্সটা আরও বুস্ট আপ হবে। এবং যদি নকআউট স্টেজ থেকে যদি নেইমার যদি ফলস 9 বা প্লেমেকারের জায়গায় যদি খেলে, সেক্ষেত্রে আপনি ব্রাজিলকে যদি আপনি সেমিফাইনালে দেখেন তাহলে অবাক হবেন না। ব্রাজিলকে অনেকে সহজ টিমে পড়ছে বা গ্রুপ সিতে পড়ছে বললেও ব্রাজিলের যে শক্তিশালী অপোনেন্ট মরক্কোর খেলা তো আমরা দেখেছি। অবশ্যই এই বিশ্বকাপে মরক্কো অন্যতম সেরা দাবিদার, তাদের দলে রয়েছে বিশ্বসেরা উইঙ্গার, বিশ্বসেরা মিডফিল্ডার রয়েছে তাদের দলে। এবং সেখানে স্কটল্যান্ডকে আমরা দেখতে পারি তারা ফিজিক্যালি তারা খুবই ফিট
এবং এই বিশ্বকাপের জন্য স্কটল্যান্ড কিন্তু ইউরোপের অন্যতম একটা শক্তিশালী দেশ। শক্তিশালী যারা দেশ। সিজনাল ফ্যান তারা এই জিনিসটা বুঝবে বুঝবে না। না আমি জাস্ট এতটুকু বলি যে গ্রুপ সি কিন্তু অন্যতম শক্তিশালী একটা শক্তিশালী দল। গ্রুপ। হ্যাঁ, কারণ কি এই গ্রুপে আপনি হাইতিরেই আপনি দুর্বল ভাবতে হাইতি পারেন, দুর্বল না ঠিক স্যার, আছে? হাইতি হয়তো বা আপনারা কেউ যদি ভাবে, নিউজিল্যান্ডকে আপনি 4-0 দেখেন গোলে হারাইছে আপনি বিশ্বকাপের আগে। মরক্কোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত? 7। 7, ব্রাজিলের কত? 6। মানে ব্রাজিলের ঠিক পরেই কিন্তু মরক্কো। শুধু তাই না, মরক্কোর আপনার গত ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালিস্ট, গত ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু স্পেন পর্তুগালের মতো দলে হারায় কিন্তু তারা সেমিফাইনালে গেছে। তো কেউ যদি মনে করে মরক্কো দুর্বল দল, তাহলে কিন্তু এটা একটা ভুল ধারণা। বর্তমান ঠিক আছে? বিশ্বকাপে মরক্কোকে আন্ডারডগ ধরা হয় এবং খুব সম্ভবত যদি হোঁচট খায় বিশ্বের বড় বড় দলগুলো, মরক্কোর বিশ্বকাপ যাওয়ার সম্ভাবনা একদম ফেলে দেওয়া যাবে না। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আগামীকালকের দিকে অবশ্যই চেয়ে থাকবো। ব্রাজিলের একজন সিজনাল ফ্যান হিসেবে আমি অবশ্য আর্জেন্টিনার ফ্যান। আমার ধ্যান জ্ঞান এবং আমার পুরো যৌবনই হচ্ছে আর্জেন্টিনার জন্য, এবং আমি চাই লিওনেল মেসি আরও 10 বছর বিশ্বকাপ খেলুক, এটা আমার চাওয়া। সো স্যার, এর পাশাপাশি আমি যদি অন্য একটা ম্যাচ নিয়ে একটু আলোচনা করি, পর্তুগালের যে গত পরশু দিনের ম্যাচটি, যে ম্যাচটিতে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের CR7 বিশ্বসেরা স্ট্রাইকার তিনি অবশ্যই সেখানে স্কোর করবেন, কিন্তু আনফরচুনেটলি হি হ্যাজ ফেইলড টু ডু সো। সো হোয়াটস ইউর রিয়েলাইজেশন ওভার দ্য ক্রিস্টিয়ানো আচ্ছা, রোনালদো's এইখানে perspective? CR7 গোল করতে পারেনি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাট আমি যতটুকু মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে আসলে পর্তুগাল দলে কিছুটা হলেও আমার মনে হয় যে তাদের প্লেয়ারদের মধ্যে সমস্যা আছে। ঠিক যেভাবে মেসির পায়ে বলগুলো দেয়া হয়, রোনালদোকে সেভাবে বল দেয়া হয় না, এটা আমার ধারণা। ইভেন আমি খেলা চলাকালীন সময়ে দুই একটা এমন দেখছি যে, বিশেষ করে আমি ব্রুনো ফার্নান্দেজের কথা বলবো। আই ডোন্ট নো ওয়াই, আমার কাছে মনে হয় ব্রুনোর কিছু একটা ইস্যু আছে রোনালদোর সাথে। ব্রুনোর পায়ে বল থেকে আপনি খুব কম দেখবেন যে ব্রুনো রোনালদোর কাছে বলটা পাস করে। ইভেন একটা ডি বক্সের মধ্যে রোনালদোর কাছে সে বলটা পাস না দিয়ে সে কিন্তু আবার ব্যাক সাইডে বলটা দিয়ে দিল। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই দৃষ্টিকটু মনে হয়েছে। তো একটা দলের স্ট্রাইকার তখনই গোল করতে পারবে যখন মিডফিল্ড থেকে তার কাছে বলগুলো আসবে। বলই যদি তার কাছে না দেয়, সেক্ষেত্রে গোল করার সম্ভাবনা স্যার, খুবই চমৎকার একটা কথা বলেছেন। ফুটবল আসলে একটা কালেকটিভ গেম। দেয়ার আর নো চান্স টু ইন্ডিভিজুয়াল রিচুয়ালমেন্ট অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল স্যাটিসফ্যাকশন। সো আই থিঙ্ক দ্যাট ব্রাজিল টিম উইল উইন দ্য গেম ইন দ্য নেক্সট ম্যাচেস অ্যান্ড মোস্ট প্রবাবলি দে উইল occupy everything in the Sweet 16, and after match Brazil will go through the process of win and winary process. Thank you sir for having with me for আমার more শুধু than এতটুকু 10 কথা minutes. বলা আছে, ব্রাজিল ফ্যানরা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ঠিক আছে? আর একটার কথা সবসময় মনে রাখতে হবে, ব্রাজিলের মতো দল কখনোই দুর্বল না। দুর্বল নয়, যাদের নান্দনিক ঠিক ফুটবলের আছে? একটা ঐতিহ্য রয়েছে। তাদের দলে এমন সব প্লেয়ার আছে যারা 1 সেকেন্ডের মধ্যে খেলার মোড় ঘুরাই দিতে অবশ্যই পারে। স্যার, এটা আমি বিলিভ করি। আমি বিশ্বাস করি বা এটা স্বীকার করে নেই যে এই মুহূর্তে ব্রাজিলের ফর্ম ভালো না, বা বিগত কয়েকটি বিশ্বকাপে ব্রাজিল ভালো করতে পারে নাই। তার মানে এই না যে ব্রাজিল কিছু করতে পারবে না। Yes sir, ঠিক Brazil আছে? will definitely So, come back ব্রাজিল again. ফ্যানদের হতাশ হওয়ার কোনো কারণ Best of নাই। luck for Brazil ঠিক আছে? team. আমি বিশ্বাস করি কার্লোর অধীনে ব্রাজিল ভালো করবে। ঠিক আছে? এবং কার্লো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ব্রাজিলে আসছে। 2030 সাল পর্যন্ত চুক্তি আছে কার্লোর সাথে, এবং আমি বিশ্বাস করি যদি কার্লো ব্রাজিলে 2030 সাল পর্যন্ত যদি থাকতে পারে, সেই ক্ষেত্রে এই বিশ্বকাপে আমি বিশ্বাস করি ব্রাজিল ভালো কিছু করবে। কিন্তু 2030 বিশ্বকাপে ব্রাজিল ফ্রান্স বা আর্জেন্টিনার মতো হট ফেভারিট হয়েই কিন্তু ওয়ার্ল্ড কাপে আসবে। অবশ্যই আমরা বিশ্বাস করি ব্রাজিল অবশ্যই 2002 সালের পর তার যে হেক্সা মিশন সেটা কমপ্লিট করবে। এজন্য আমাদের চোখ রাখতে হবে এই বিশ্বকাপের শেষ পর্যন্ত, এবং পরের বিশ্বকাপেও যাওয়া লাগতে পারে। থ্যাংক ইউ।